সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের আলোচনায় থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি তাত্ত্বিক কোনো আলোচনার মানুষ না এবং আমি একজন রাজনৈতিক কর্মী এবং মাঠের একজন মানুষ হিসেবে কিছু কথা আপনাদের সাথে বা কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্যই আজকে আমার এখানে আসা। তো আমাদের আজকের বিষয়ে নির্বাচিত হয়েছে ফ্যাসিবাদের বিলোপ ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত আসলে কোন পথে। আমি যদি আজকের আলোচনাটাকে দুইটা টপিকে ভাগ করতে চাই, তাহলে প্রথম টপিকে আসে ফ্যাসিবাদের বিলোপ ও দ্বিতীয় টপিকে আসে নয়া রাজনৈতিক বন্দোবস্ত আসলে কোন পথে। আমার কাছে ব্যক্তিগতভাবে ফ্যাসিবাদের অর্থটা কি সেইটার আসি। আমার কাছে মনে হয় না যে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছে বা পলিটিক্যাল ভাষায় এটা কীভাবে আসছে সেইটার থেকে আমার কাছে ফ্যাসিবাদের সংজ্ঞাটা একটু আলাদা রকমের। যেমন আমরা যারা জেনজি প্রজন্মর রয়েছি তারা একটা নির্দিষ্ট ধারণার মধ্য দিয়ে বড় হয়েছি যে একটা প্রাইমারি স্কুলের টিচাররা যদি আন্দোলন করে তাহলে সেই টিচার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে দায়ভার জানতে চায় যে আসলে কি ঘটনা ঘটছে। আমি উদাহরণ দিয়ে বলছি, এই যে একটা ব্যক্তিকেন্দ্রিক সব কিছু পরিচালিত হওয়া, আমার কাছে আসলে ফ্যাসিবাদের নামটা আসলে এরকমই। দ্বিতীয় কোনো একটা বিষয়ে যদি আমি আসি, যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত, বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে মধ্যম আয়ের দেশ গত 17টা বছর ধরে, এবং এই কারণে যেই ঘটনাটা ঘটেছে গত 17 বছরে বাংলাদেশকে বলা হয়েছে মধ্যম আয়ের দেশ, কিন্তু এনজিওগুলো যতগুলো আছে এই মধ্যম আয়ের দেশগুলো হওয়ার কারণে এনজিওগুলো বাংলাদেশ থেকে দূরে চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের বেকারত্বের সমস্যাগুলো আসলে অনেক প্রকট, 5 কোটির বেশি আমাদের বেকার জনগণ রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে দিনের পর দিন মানুষ কিভাবে বেকার থেকে বেকার হয়ে যাচ্ছে এবং গরিব থেকে কিভাবে গরিব হচ্ছে, এবং যারা বড়লোক তারা বড়লোকই থাকছে। তো আমার কাছে নয়া বন্দোবস্তের মানে হলো বাংলাদেশের মানুষ আসলে 3 বেলা খাবারটা খেতে পারছে কিনা, তাদের স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য সেবাটা নিশ্চিত হচ্ছে কিনা, সবার জন্য শিক্ষাটা নিশ্চিত হচ্ছে কিনা। আমার কাছে রাজনৈতিক নয়া বন্দোবস্ত আসলে এরকমই। বাংলাদেশের রাজনৈতিক কিছু বিষয় থাকে, যেমন আমি আমার ইতিপূর্বের বক্তাদের কিছু বক্তব্য যদি আমি কোট করি, আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম। তাদের কাছে মতামত হলো বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ কনসেপ্টটা নিয়ে। দেখেন, সবার আগে বাংলাদেশ কনসেপ্টটা আমার কাছে কীরকম সেটা আমি একটু ব্যাখ্যা করতে চাই। বিএনপির 31 দফার দ্বিতীয় দফা একটা খুব কনফ্লিক্টিং, আমি আমার জায়গা থেকে বলি, খুব কনফ্লিক্টিং বাংলাদেশের জন্য একটা দফা রয়েছে যেখানে বলা হয়েছে যে রেইনবো ন্যাশন নিয়ে। এখন রেইনবো ন্যাশনটা যখন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে গেল তখন প্রথমেই একটা মতামত আসলো, যারা ইসলাম কায়েম করতে চায় বা যারা জামাত, আমি কোট করি বলি, জামাতের যারা সমর্থক গোষ্ঠীরা রয়েছে তারা, সেই সমর্থক গোষ্ঠীরা সবাই মিলে বললেন যে রেইনবো যেই শব্দটা রয়েছে সেইটা একটা বিকৃত অর্থে ব্যবহার করা হয়। কিন্তু বিএনপি কেন এই জিনিসটাকে ব্যবহার করছে এই প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। তো বিএনপি পলিসি মেকিং কিছু পর্যায়ে থাকার কারণে আমার নেলসন ম্যান্ডেলার নাতনির সাথে এই বিষয়টা নিয়ে, টপিকটা নিয়ে কথা হয়েছে। এই কনসেপ্টটা আসলে আমাদের খুব বেশি আলোচনার মাধ্যমে এসেছে। আমরা একটা বর্ণবাদ বিরোধী যেই বিষয়টা ছিল ম্যান্ডেলার আমলে, আমরা সেই জিনিসটাকে, এই কনসেপ্টটাকে নিয়ে আসতে চেয়েছিলাম যে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশি শব্দটা কেন আমরা এত বেশি প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এটার পেছনে মূল কারণ হলো, যখন এর আগে ফ্যাসিবাদের সময় বাঙালি শব্দটা ছিল তখন কিন্তু পাহাড়ি বা হিন্দু সম্প্রদায় যারা ছিল তাদেরকে খুব নেগলেক্টেড করা হতো, বা কাউকে অনেক বেশি অধিকার দেওয়া হতো, আবার কাউকে একদমই ছেড়ে দেওয়া হতো। সেক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে রেইনবো ন্যাশন বলতে আমরা বোঝাতে চাই যে 7 রঙের সমন্বয় একটা বাংলাদেশের মধ্যে থাকবে, যেখানে মাইনরিটি শব্দটা নিয়ে আমাদের আপত্তি থাকবে, আমাদের আদিবাসী শব্দটা নিয়ে আপত্তি থাকবে, ফার্স্ট জেন্ডার, সেকেন্ড জেন্ডার, থার্ড জেন্ডার, এই যে জেন্ডার বিষয়গুলো, এগুলো ফার্স্ট ক্যাটাগরি বা সেকেন্ড ক্যাটাগরি কারা ডিসাইড করছে, আমাদের এই শব্দগুলো নিয়ে আপত্তি থাকবে। রাদার আমরা ওখানে চাচ্ছিলাম যে বাংলাদেশে প্রত্যেক মানুষ বাংলাদেশি হিসেবে জন্মগ্রহণ করলেই তার প্রত্যেক অধিকার সমান অধিকারে
পাবে একজন হিউম্যান বিইং হিসেবে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ কনসেপ্টটা আসে এবং তারপরে আমাদের কাছে যেই জিনিসটা মনে হয় যে আগে আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ভারতীয় কর্তৃত্ববাদের কথা একটা বলেছেন আমার প্রিভিয়াস বক্তা একজন বলেছিলেন রবীন্দ্রনাথের কথা নিয়ে তিনি ফ্যাসিবাদ শব্দটাকে একটু ব্যবহার করেছেন। আমি কিছু জায়গায় একটু আপত্তির জায়গাটা আনতে চাই যে ধরেন বাংলাদেশের আমার সোনার বাংলা যখন হয়েছিল, আমি মুক্তিযুদ্ধের সময় না, আমি একদম জেনজি প্রজন্ম, আমার 2000 সালে জন্ম, তারপরের একজন হয়েই আমি কথাটা বলছি। আমার সোনার বাংলা যখন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা গায়, তখন গায়ে কাটাটা আসলে আমাকে দেয়, যার কারণে আমার এখন মনে হয় না যে রবীন্দ্রনাথ আসলে আমার দেশের জাতীয় সঙ্গীতটা কেন করছে, তাকে আমার আসলে ফ্যাসিবাদ মনে হয় না। কারণ রবীন্দ্রনাথ এমন একজন মানুষ যে 3টা দেশের জাতীয় সঙ্গীতের লেখক, গীতিকার এবং সুরকার কিন্তু রবীন্দ্রনাথ। তো তার কাছে বাংলাদেশের জায়গায় এসে তাকে ফ্যাসিবাদ বলার পক্ষপাতিত্ব আসলে আমার কাছে লাগে না। সেক্ষেত্রে আমার কাছে, আমি ওই তো বললাম যে আমার মুক্তিযুদ্ধের সময়ে যেরকম আমার সোনার বাংলা গায়ে যে গিয়েছে, তার কথাটা শুনলে আমার গায়ে কাটা দেয়। তারপরে এই যে 24-এর সময় যখন মুক্তির মন্দির সোপানো তলে হয়, আমার যতবার শুনি যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, আমি ততবার গা কাটা দেয় এবং আমার চোখ ভিজে আসে। এই যে আমাদের মধ্যে এই বোধগুলো, আমি এগুলোকে আসলে কোনো চেতনার মধ্যে ফেলতে চাই না বা কোনো রাজনীতির মধ্যে ফেলতে চাই না। অ্যাজ এ হিউম্যান বিং আমার আসলে অনুভূতি রয়েছে এবং আমি এই অনুভূতিগুলো প্রকাশ করতে চাই। আমার কাছে আসলে নয়া বন্দোবস্ত, নয়া বাংলাদেশের নয়া রাজনৈতিক বন্দোবস্তর মানেটা আসলে এই জায়গায় যে আমি এমন একটা কনসেপ্টের মাঝখানে আসতে চাই যে এখানে বাংলাদেশিরা প্রত্যেকে বিরোধী দলীয় রাজনীতি করলেই তাকে বাংলাদেশ বিরোধী বলার যে টেন্ডেন্সিটা গত 17 বছর ধরে এসছে, আমি এটার বিপক্ষে কথা বলতে চাই। আমি এমন একটা বাংলাদেশ চাই যে এই বাংলাদেশে এই যে 18 কোটি মানুষ আছে, তারা সবাই তাদের সমান অধিকারগুলো পাবে এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত হবে, সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত হবে এবং আমার কাছে মেইন টার্গেট হলো বেকারত্বের সমস্যাটা আসলে নির্মূল হবে। সেক্ষেত্রে আমরা আমি ব্যক্তিগতভাবে যে ইনিশিয়েটিভগুলোর কথা বলি যে আমাদের আসলে কারিগরি শিক্ষার দিকে যাওয়া উচিত, আমাদের আসলে নয়া রাজনৈতিক বন্দোবস্ত এগুলো হওয়া উচিত। ব্রাদার ওখানে এসে কোন এনসিপি কি বললো, ওখানে জামাত কি মতবাদ দিল, আমার কাছে আসলে জুলাই সনদের থেকে আমার কাছে মনে হয় যে এই কনসেপ্টগুলোকে আমাদের আগে ক্লিয়ার হওয়া উচিত। যেমন জুলাই সনদ নিয়ে সবাই অনেক রকমের কথা বলে, সংসদেও আমি এটা নিয়ে অনেক বেশি কথা শুনেছি, অধিবেশনগুলোতে আমি নিজে উপস্থিত ছিলাম 1-2টোতে। তো আমার এক্সপিরিয়েন্স বলে যে যেমন জুলাই সনদের কথা আমরা সবাই বলি, কিন্তু জুলাই সনদে নারীর অংশগ্রহণ, নারীর ক্ষমতায়ন নিয়ে যে জায়গাটাকে ফোকাস করা হয়েছিল যে 5% নারীরা আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে, এটাকেই তো প্রাথমিকভাবে আমরা ক্ষমতায়ন বা পলিসি মেকিং জায়গাটাকে বলছি। সেই ক্ষেত্রে আমি বিএনপি ছাড়া আসলে কাউকেই দেখিনি সেই জায়গাটায়। তো আমার কাছে নতুন বাংলাদেশ মানে হলো একজন নারী হিসেবে না, একজন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে সে কতটুকু তার অধিকার, তার কথা বলার স্বাধীনতাকে এস্টাবলিশ করতে পারলো। আমার কাছে নতুন বাংলাদেশের কনসেপ্টটা আসলে সেখানে। আপনি 51% মানুষকে বাদ দিয়ে নতুন কোনো চিন্তাধারা নিয়ে আসবেন বা নতুন কোনো কনসেপ্টকে দাঁড় করাবেন এবং এটাকে যারা মানবে না তাদেরকে আবার ফ্যাসিবাদ বলে মব কালচারের দিকে নিয়ে যাবেন। নতুন বাংলাদেশের কনসেপ্ট আসলে এরকম হওয়া উচিত না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার কথা শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।